ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিদ্রোহ, এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, এটা হবে অভিজাত বিদ্রোহ বা অভিজাততান্ত্রিক বিদ্রোহ। ফ্রান্সের ইতিহাসে রাজতন্ত্রের বিরুদ্ধে অভিজাত সম্প্রদায়ের বিদ্রোহ ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায় বা ঘটনা। ঐতিহাসিক লেফেভর লিখেছেন, প্রাথমিক পর্বে ফরাসি বিপ্লবের সূচনা ও পরিচালনা করেছিল এই অভিজাতরা। একইভাবে ফরাসি বিপ্লবের নায়ক রোবসপিয়ার বলেছেন, ফ্রান্সের বিপ্লবে অভিজাত ও বিত্তবান শ্রেণী বিপ্লবের প্রথম সূচনা করে। পরবর্তীকালে জনগণ রঙ্গমঞ্চে আবির্ভূত হয়। দীর্ঘদিন ধরে স্বৈরাচারী প্রতিক্রিয়াশীল রাজতন্ত্রের বিরুদ্ধে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, এই বিপ্লব তারই অভিব্যক্তি বা প্রকাশ। ফ্রান্সে অভিজাত শ্রেণী জন্মসূত্রে ছিল বিশেষ সুবিধাভোগী। সংখ্যায় তারা নগণ্য হলেও সমাজে ছিল তারা সর্বাপেক্ষা প্রভাবশালী, কারণ তাদের শাসনকার্যে ও আর্থসামাজিক ক্ষেত্রে একাধিপত্য স্থাপিত হয়েছিল। তারা বিভিন্ন মর্যাদার অধিকারী ছিল। অপরদিকে দায়িত্ব পালনে তারা ছিল উদাসীন। কিন্তু ফরাসি রাজারা অভিজাত শ্রেণীর উপর নির্ভরশীল ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে এই অভিজাতরা চরম প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। রাজাদের দুর্বলতার সুযোগে তারা ক্ষমতা করায়ত্ত করেছিল। সেই সঙ্গে তারা নিজ স্বার্থ ও বিশেষ অধিকার অর্জনে সচেষ্ট হয়েছিল। সিংহাসনে বসেই 1774 সাল খ্রিস্টাব্দে ষোড়শ লুই এক ঘোরতর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়। এই আর্থিক সংকট মোকাবিলা করার জন্য ষোড়শ লুই একাধিক অর্থমন্ত্রী নিয়োগ করেন। এক্ষেত্রে ষোড়শ লুই অর্থমন্ত্রী তুর্গকে দায়িত্ব দেন। তুর্গ প্রথমেই শিল্প বাণিজ্যে অবাধ নীতি প্রবর্তন করেন। গিল্ড উচ্ছেদ ও কৃষকদের উপর বিশেষ কর আরোপ করেন। কিন্তু অভিজাত ও যাজকদের উপর কর আরোপের চেষ্টা করলে তারা আন্দোলন শুরু করে দেয়। ফলে রাজা এই অভিজাত এবং যাজকদের চাপে তুর্গকে পদচ্যুত করতে বাধ্য হন। পরবর্তীকালে মন্ত্রী নেকার সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আর্থিক সংকট মোকাবিলা করার জন্য তিনি ফ্রান্সের সমস্ত শ্রেণীর উপর প্রত্যক্ষ কর ধার্য করার কথা ভাবেন। কারণ যখন ঋণ সংগ্রহ করেও ফ্রান্সের চরম আর্থিক সংকটের হাত থেকে মুক্তি পাওয়া গেল না, তখন নেকার বিত্তবান শ্রেণীর উপর কর ধার্য করলে অভিজাতদের বিরোধিতায় তাকেও পদচ্যুত হতে হয়। নেকারের পরবর্তী অর্থমন্ত্রী নিযুক্ত হন ক্যালন। সরকারি বাজেটে তখন বিরাট ঘাটতি। 1786-তে তিনি সকল সম্প্রদায়ের উপর ভূমিকর ও গাবেলা, যা কিনা লবণ কর, আরোপ করেন। করভি বা বাধ্যতামূলক শ্রম বিলোপ করে দেন। অন্তঃশুল্ক, পোপ ও অবাধ বাণিজ্য নীতি প্রবর্তনের প্রস্তাব করেন। অভিজাতরা এতদিন সরকারকে কোনো রকম ট্যাক্স বা কর দিত না, সুতরাং এই প্রস্তাবেও তারা সম্মত দেয়নি। মূলত তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করে। ক্যালনের পদচ্যুতির পর ব্রিয়া বিশিষ্ট ব্যক্তিদের পরিষদকে সন্তুষ্ট করার জন্য কর ব্যবস্থা সংস্কার সাধনের সুপারিশ করেন এবং এর জন্য তিনি পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু এই সময় ঘোষণা করা হয় যে ফরাসি রাজতন্ত্র বংশগত, কিন্তু কর ধার্যের অধিকার প্রথাগত। পরবর্তীকালে অভিজাতদের ক্ষমতা পার্লামেন্টে হ্রাস করা হয়। ক্রমে অভিজাতদের সঙ্গে রাজার সংঘর্ষ প্রকাশ্য চলে আসে। ফলে রাজা বাধ্য হয়ে 1789 সালে স্টেটস জেনারেল ডাকতে বা এই জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হন। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। অভিজাতদের, এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, অভিজাতদের এই বিদ্রোহ ছিল মূলত স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে প্রথম বলিষ্ঠ প্রতিবাদ। অভিজাতরাই তৃতীয় শ্রেণীর অগ্রসরের পথ উন্মুক্ত করেছিল। রাজতন্ত্রের বিরুদ্ধে তারাই প্রথম বিদ্রোহের ধ্বজা উড়িয়েছিলেন। তাই এই বিদ্রোহকে ঐতিহাসিক মাতিয়ে অভিজাত বিদ্রোহ এবং ঐতিহাসিক লেফেভর অভিজাত বিপ্লব বলে অভিহিত করেছেন। তো এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, পারলে প্লিজ একটি লাইক করো।